এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে ধন্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, সরাসরি শোনাবো। তো আচরণ করেন, ব্যবহার করেন, একসাথে থাকেন, একসাথে খান দান, একসাথে প্র্যাকটিস করেন, তাদের বাদ দিয়ে কোনো কিছু হয় না। আগের যুগে এটা ভাবা যেত না, কিন্তু আজকের যুগে এটার একটা প্লাস পয়েন্ট আছে। সবাই সবার ব্যথা, দুঃখ, বেদনাটা গভীরভাবে উপলব্ধি করেন। কাজেই সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন। এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন, দুটোই। আজকের যে সভা তারা অর্গানাইজ করেছেন সৌরভ যোগীরা মিলে, আমাদের গ্রিভ্যান্সেস সেল, রিড্রেসাল গ্রিভ্যান্সেস সেল, তারা অনেক জেলায় জেলায়ও ঘুরেছেন এবং তারা রীতিমতো চিফ সেক্রেটারি মনোজ পন্থ এখানে আছেন, হোম সেক্রেটারি আমাদের নন্দিনী আছে, হেলথ সেক্রেটারি আমাদের নারায়ণও আছে, ডিজি পুলিশ রাজীব কুমার আছেন এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাও আছেন, সাথে আরও অনেক অফিসাররাও আছেন। আমি আপনাদের সকলকে, জুনিয়র সিনিয়র সকল চিকিৎসকদের, আমি আপনাদের সরকারি বেসরকারি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। স্বাস্থ্যের আর এক নাম সেবা, তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান, আর্তনাদ করেন, পরিবার পরিজন অপেক্ষা করেন। আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য মনে করে। হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয়, কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায়, একটু ভালো চিকিৎসা পায়, অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন, তাতেই তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান। আর একজন চিকিৎসক যখন একজন রোগীকে সেবা করে ভালো করে দেয়, সে যখন বাড়িতে ফিরে যায় সে নিজেকে খুব গর্ব অনুভব করে এবং তার পরিবার তাদের অনেক আশীর্বাদ দেয়, সমাজও দেয়। আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরিব। আই স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইউর ফ্রেটার্নিটি। আমার মনে হয় চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা এবং ধৈর্য। আজকের দিনে অনেক সোশ্যাল নেটওয়ার্কে হাজারটা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এইরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। এটা ঠিক নয়। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম, তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস্ট এরিয়া। টোটালটা নজর রাখা, টোটালটা দেখা, এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে, ফেক মেডিসিনও বেরিয়েছে, নানা রকম লোভ এত বেড়ে গেছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয়। আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না। সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে, মাইনাস দিকটাও আছে।
কাজেই এটা সামলানো, যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে। কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। এবং আমরা মনে করি আমরা আসার পর আপনারা ছিলেন বলেই, এটা আপনাদের কৃতিত্ব, আমার নয়, আমাদের নয়। বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা, সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রথমে সেই ভাবছিলাম, আগে যেতাম পিজি হসপিটালে, ছোট্ট ছোট্ট গেট, একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই। আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই, মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই, অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে। তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই, হাসপাতালের গেটগুলো আগে বড় করো, হসপিটালগুলো রং করো, হসপিটালগুলো নাইট শেল্টার করো। এগুলো করার প্রয়োজন আছে, কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণ বিচারী। অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে, যেটা আমি বলছিলাম, ব্যবহার সুন্দরী, তারপরে গুণ বিচারী, অটোমেটিক। বিশ্বাস করুন, একটা ছোট্ট ঘটনা আপনাদের বলছি। মণিময় এখানে আছে, আমি দেখছি, মুকুলবাবুরাও আছেন, অনেকেই আছেন আমার পরিচিত। প্রতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে, সিনিয়র ডাক্তাররাও আছেন যারা তার ট্রিটমেন্ট করেছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। তিনি দুদিন রেসপন্ড করছিলেন না, কারোর সাথে কথা বলেননি। আমি জেনারেলি আইসিইউ আইটিইউগুলো অ্যাভয়েড করি, কারণ ওই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। আমি মৃতদেহের কাছে কম যাই, কারণ আমি মনে করি আমার জীবন্ত মুখটাই বেঁচে থাকুক, মৃত্যুর মুখটা নয়। কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি রেসপন্ড করে একবার। আমি গেলাম, আমার সাথে মনে ছিল, আমার সাথে বিশ্ব ছিল, একজন সাংবাদিক, অন্যান্য সিনিয়র ডাক্তাররা যারা এখানে বসে আছেন সবাই ছিলেন। আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম, ডেকে বললাম, প্রতুলদা, ও প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, যে লোকটা দুদিন রেসপন্ড করেনি, ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক সময় ফিরিয়ে আনে। চোখ খুললেন, চোখ দুটো জলে ভরে গেল। আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম, হঠাৎ পালসটা ড্রপ করে গেল 95 থেকে 93। তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে, ওই যে রেসপন্ডটা করেছে, ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আইলাম, প্রতুলদা, আপনাকে আমি বাংলার গান গাইতে হবে, আপনি চলে গেলে কে গাইবে? বিশ্বাস করুন, দুটো হাত তুলে, জানি না উনি আশীর্বাদ করলেন কি না, ইশারায় বললেন আর গাইতে পারবেন না। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে প্রতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট। উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে, এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে। এর আগেও 3-4 বার তাকে ভালো করে নিয়ে আসা হয়েছিল। কাজেই এই একটি ছোট্ট ঘটনা আমার মনে রেখাপাত করেছিল যে দেখুন, অনেক সময় বলে না যে মানুষ মরে গেলেও, আমি জানি না, এই মরণের পারে একটা বইটা পড়েছিলাম, বই থেকে জেনেছি। ব্যাখ্যা দেওয়ার মতো জায়গা আমার নেই, কারণ আমি এটা নিয়ে রিসার্চ করিনি, আমি জাস্ট একটা বইয়ের কথা বলছি। বলছে আত্মা মারা গেলেও, একটা মানুষ মারা গেলেও তার মধ্যে কিন্তু একটা বোধ থাকে। তার বাড়ির লোকেরা যখন কাঁদে, আত্মীয়রা কাঁদে,
তার মনে দুঃখ হয়, সে কিন্তু বলে কেঁদো না কেঁদো না, তার প্রাণটা কিন্তু থাকে অনেকক্ষণ। এগুলো হয়তো সবই রিসার্চের ব্যাপার, আমার বলার কিছু নেই, কিন্তু আমি বলছি এটা একটা মানবিকতার দিক থেকে। আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের সাহায্যে নিয়েছি। স্বাস্থ্য ইঙ্গিত অর্থাৎ টেলিমেডিসিন, প্রতিদিন গড়ে ৭৫,০০০ লোককে আপনারা চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের গাইড করেন। আমরা জানি অনেক ছোটোখাটো অসুখ আছে যেগুলো একটু গাইড করলে প্রাইমারি কাজটা হয়ে যায়, এবং এখনও পর্যন্ত এটা আমরা শুরু করেছি জাস্ট 1 বছর 1.5 বছর হলো, 4,82,00,000 লোককে টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা সেবা দিয়েছেন। এটা বড় কাজ, বিশ্বাস করুন। আমিও বাড়িতে যেটা করি, আমরা ছোটোখাটো ব্যাপারে হট করে ডাক্তারের কাছে যাই না, এতে হয়তো অনেক সময় খারাপও হয়ে যায়, কিন্তু আজকাল জেনারেল নলেজে চট করে একটা কিছু হলে লোকে চেষ্টা করে তার বাড়িতেই ট্রিটমেন্টটা করে নেওয়ার, ছোটোখাটো ট্রিটমেন্ট যেটা পারা যায়। স্বাস্থ্যসাথীর সাফল্যেও আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় 9 কোটি মানুষের পরিষেবায় এসছেন। তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়, সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ, যেটা মাত্র 6টা ছিল আমরা যখন এসেছিলাম। 286টি এসএনএসইউ, এটা সবটাই নতুন করে করা হয়েছে। 76টি সিসিইউ, গ্রামে আগে জেলায় জেলায় এসডিও মানে সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না। 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, কড ব্লাড ব্যাঙ্ক, হিউম্যান মিল্ক ব্যাঙ্ক, সবগুলোই করা হয়েছে। এবং সরকারি হাসপাতালে প্রায় 40,000 বেড ইতিমধ্যেই বেড়েছে, কিন্তু আরও প্রয়োজন হয়। যখন কোভিড হয়েছে, সরকারের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোও আমাদের সাহায্য করেছে, কিন্তু সেই সময়কার ডাক্তারদের যে অবদান, সিস্টারদের যে অবদান, আমরা সেটা কখনো অস্বীকার করতে পারিনি। এবং আপনারা জানেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিডে প্রতিটি দিন আমি রাস্তায় বেরোতাম। আমাকে অনেকে বলতো, তুমি রাস্তায় কেন যাচ্ছ? আমি গিয়ে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে বলতাম, আপনারা প্লিজ ঘরে যান, আপনারা বেরোবেন না, মেশামেশি বন্ধ করুন, বাড়ি থেকে অর্ডার করুন। যার বাড়িতে কেউ নেই, পুলিশ গিয়ে খাবার দিয়ে আসতো। অনেক চিকিৎসক সেই সময় মারা গেছেন, অনেক পুলিশ কর্মী মারা গেছেন, অনেক সরকারি কর্মী মারা গেছেন। আমার নিজের ভাইও মারা গেছে কোভিডে। আমার নিজের একজন বিশ্বস্ত সৈনিক আমার অফিসে কাজ করতেন দীর্ঘদিন, 40 বছর, তিনিও মারা গেছেন। কাজে কোভিড কিন্তু আমাদের সব পরিবারকেই আক্রান্ত করে গেছে, সে দুঃখ আমরা ভুলতে পারি না। আমাদের আমলে নতুন করে, আপনারা জানেন তো, ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না। প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানো হয়েছে। 14,000 সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি। 25,000-এর বেশি নার্স বাড়ানো হয়েছে। প্যারামেডিক্যাল স্টাফও 5,000 নিয়োগ করেছে। আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো। এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। শুধু আমাদের বাংলার নয়, আশেপাশের রাজ্যের
এবং নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে। এটা একটা বিরাট প্রেশার। আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না, কারণ যেটা প্রয়োজন সেটা করুন, কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায়। এবং আমি এখনও বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল। আমরা রাজ্যে MBBS-এর সিট বেড়েছে আমাদের প্রায় 4,345টি, নার্সিং সিট বেড়েছে 26,000, এবং পুরো ওয়ার্কফোর্সের প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? OBC রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলেমেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে। আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যক্ষ্মা এবং পোলিও ইঞ্জেকশন আপনারা যেভাবে দেন, বাংলা কিন্তু নাম্বার 1-এ আছে। আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায়, সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল। আমরা আসার পরে সেই জন্য মুয়াজ্জম ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে, যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর আমাদের চিকিৎসকদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে, মাদার ওয়েটিং হার্ট, আমরা নিজেরা হোম ডেলিভারির, আমাদের কোনো কিছুরই ঠিক নেই, নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে। কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, এক্স্যাক্ট ডেট পাচ্ছে, মা চিকিৎসা পাচ্ছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে। এবং মাদার হার্ট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদার হার্ট তৈরি করা হয় ইন্টেরিয়ার অঞ্চলগুলোতে, প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয়, যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয় এবং ইনস্টিটিউশন ডেলিভারি। সেই জন্য প্রায় 60% সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে 99% হয়েছে। এবং আমি মনে করি এটা 100% অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। উই হ্যাভ টু ডু ইট। এবং আপনারা এত ভালো কাজ করেন বলেই আপনারা হার্ট অপারেশন, আমাকে যে যতই বিদেশ দেখাক, আমি মনে করি আমার দেশে যা আছে, বাংলার যে মেধা আছে, বাংলার যে প্রতিভা আছে, বাংলার যে নলেজ আছে, বাংলার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা আমাদের থেকেই কিন্তু ওরা ধার নেয় এবং আমরা কখনো কখনো ধার নিই। ভালো কাজ সবসময় ধার নেওয়া উচিত, কিন্তু এটা ঠিক যে এমনি দয়া করে কেউ কাউকে নেয় না। তার প্রতিভা আছে বলেই, মেধা আছে বলেই তাকে কিন্তু নেওয়া হয়। সরকারি ডাক্তারদের রিটায়ারমেন্ট এজ আপনারা জানেন 60 থেকে 65 বছর হয়েছে। অলরেডি জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং, ডিডিএমওদের স্যালারি দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। ডাক্তারদের জন্য RG কর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে। লেডি ডাক্তারদের জন্য 150 কোটি টাকা দিয়ে 5টি হস্টেল তৈরি করা হচ্ছে। এছাড়াও কয়েকটা জায়গায় হস্টেলের অবস্থা খারাপ। আমি ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে হস্টেলগুলো বলবো করে দিতে, এবং প্রাইমারিতেও যারা রেসিডেন্সিয়াল ডক্টর থাকে বা BMOHরা থাকে,
সেই সব হস্টেল, সেই সব জায়গাগুলো টেক ওভার করো, এবং আস্তে আস্তে এক ফেসে তো সব হতে পারে না। টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। 1,75,000 কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাওনা টাকা, আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না, কারণ এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। এই ট্যাক্সটা তুলে সেন্ট্রাল আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না। তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার। আমাকে গ্রিভ্যান্সের সেল কয়েকটা সাজেশান দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে, মর্যাদা কারো ক্ষুণ্ণ হবে না। আপনারা ভালো করে পড়াশোনা করে একদিন বিশ্বের মাঝারে সেরা ডাক্তার তৈরি হবেন, এবং আমরা এটা চাই আপনারা আমাদের গর্ব, গর্বের বাংলা, গর্বের বিশ্ব বাংলায় পরিণত হোক। এটা আমি অলওয়েজ চাই, এটা আমার মনের স্বপ্ন, এটা আমরা কন্টিনিউ করব। আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করবো, রিজার্ভেশন করা হয়েছে না, 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার, তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও, আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে, এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আমি নিজে এটা করি, আপনারা বিশ্বাস করবেন না। এই যে মিউজিকে গান হয় ট্রাফিক স্ট্যান্ডে, এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া, এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা, এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা, এগুলো আমি এমপি ল্যাড থেকে প্রথম করেছিলাম, তারপরে গভর্নমেন্ট এখন এটা করে। কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে। একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে, শান্তির, মনটাকে এনজয় করা। আপনারা এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না, কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে, কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলো করতে ভালোবাসেন, আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন। পিজিতে যেমন আমায় বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি। আমি
নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশন হোক এবং এই কম্পিটিশনে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। এবং কলেজ টু কলেজ কম্পিটিশন, হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন, এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট। কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে। সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে। ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে, এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখব, আমরা নিশ্চয়ই দেখব। কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে, অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। মানুষ চিরকাল বাঁচে না, মানুষের কৃতিত্ব বাঁচে। মনে রাখবেন, একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায়, বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায়। কেন দেয় জানেন? তারা আপনাদের ভগবান মনে করেন। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ।
আর ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়ানো হবে, সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। আর কিছু নেই তো পয়েন্ট। সাইডটা আমরা দেখে নেব। রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল। প্রাইভেট প্র্যাকটিশনাররা রিকোয়েস্ট করেছেন, তাদের বারবার 4টে জায়গায় ডাকে। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না, তাহলেই তো হয়ে যায়। দেখুন, এগুলো তো আইনত সংস্থা, এগুলো সেন্ট্রালের রুলও থাকে। এটা হয়তো আমার হাতে সবটা নেই। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান। আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে, নয় হোম সেক্রেটারিকে ডাকে, নয় পুলিশ কমিশনারকে ডাকে, নয় ডিজিকে ডাকে। এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে, কাজ ছেড়ে যেতে। আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি, আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি। সেইটা আপনারা দেখে নিন। সেটা একটা দেখো, একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায়, যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক, সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে। তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে, কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয়, সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে। কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন, সুন্দর করে কাজ করুন। আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি, তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে পারি। আপনারা এত সকলে এসছেন জেলা থেকে, ব্লক থেকে, সরকারি হাসপাতাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে, নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে, এবং তাছাড়াও যারা বসে আছেন আমার 2nd ফ্লোরে বা 3rd ফ্লোরে, আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে। আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা, আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা। আপনারা আরও বড় হন, আরও সুন্দর হন। আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না, আপনাদের পরিবারকেও অভিনন্দন জানাই। বাবা মারা কষ্ট করে একজন ডাক্তার তৈরি করেছেন, কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন। আর একটা অনুরোধ করব, দয়া করে বিদেশে চলে যাবেন না। দেখছেন তো কি হচ্ছে, লোহার শেকল আর লোহার বেরি, এটা অসম্মানজনক। বাংলায় থাকুন, কোনো অসুবিধে নেই। আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন, উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে, ভালো ভবিষ্যৎ কামনা করে, আমি সৌরভ যোগী থেকে শুরু করে গ্রিভ্যান্সেস রিড্রেসাল সেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভ নন্দন। দোল আসছে, রমজান মাস আসছে, শিবরাত্রি আসছে, আরও অনেক উৎসব আসবে। সব উৎসবই আমাদের সকলের, কিন্তু আপনারা উৎসবে অনেক সময় অংশগ্রহণ করতে পারেন না, কারণ আপনাদের সেবা দিতে হয়। আমারও তাই, আমাকেও পাহারা দিতে হয়। কাজেই যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে। আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে, নিশ্চয়ই বাড়বে একদিন, যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে, বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়া লেভেল। সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন। আর প্রিন্সিপাল যারা আছেন, সুপার যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিকমতো কাজ করছে কিনা, পিডব্লিউডিকে ডেকে নেবেন। কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন। কোথাও কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, কোনো গ্রিভ্যান্সেস হচ্ছে কিনা। এখন তো সুপারগুলো সুপারদেরই করে দেওয়া হয়েছে, প্রিন্সিপালদেরই করে দেওয়া হয়েছে, চেয়ারম্যান অফ দ্য হেলথ রিক্রুটমেন্ট কমিটি। সুতরাং আপনাদের যা গ্রিভ্যান্সেস
প্রিন্সিপালদের এসে বলবেন, এবং তাতে যদি কোনো অসুবিধা হয় সিএস তো আছেনই, আপনারা আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারেন, নারায়ণকেও জানাতে পারেন এবং সিএসকেও জানাতে পারেন। আর নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু 1-2 কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন, বলতেই পারেন তার নিজের কথা, তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না। আমি খুব ব্যথিত হয়েছিলাম, তার কারণ সব কিছু আছে। আর একটা অনুরোধ করব প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এক্সপায়ারি ওষুধ, এক্সপায়ারি স্যালাইন, সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন 3 মাস পর পর, কারণ এটা হতে পারে 3 মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে। আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না। আমার মজা লেগেছে শুনে, আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের 4 বছর বয়স, জানেন, আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি, মানে একটা লজেন্স খেতে ভালোবাসে, আমি দিয়েছি, আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো। ওইটুকু বাচ্চা 4 বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছো? আমি বুঝলাম তার মানে আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে। কাজেই সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।